आज स्टूडेंट्स वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माई यूट्यूब चैनल। आज আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 7 অর্থাৎ রাডিয়ার্ড কিপলিংয়ের লেখা মোগলি অ্যামং দ্য উলভস এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু অ্যাক্টিভিটি নয়, তার পাশাপাশি প্রতিটা লেসন কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়েও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে, এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলোও পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে স্টার্ট করব। কি বলেছে এখানে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তো এরটা দেখো কি দিয়েছে, ফাদার উলফ ওক আপ অ্যাট, সঠিক উত্তর হবে অপশান 2 7 o'clock। বাবা নেগড়ে কখন ঘুম থেকে উঠেছিল? না 7টার সময়। বি এরটা দেখো, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ, সঠিক উত্তর হবে অপশান 1 জ্যাকেল। তাবাকুই কার নাম ছিল? না একটা শিয়াল বা খ্যাঁক শিয়ালের নাম ছিল। সি এরটা চলে এসো, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ, সঠিক উত্তর হবে অপশান 1 ম্যান। সেই দিন রাত্রিরে বাঘটা কী শিকার করেছিল বা কী শিকারের জন্য এসেছিল? সেটা হচ্ছে একটা মানুষ। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2। কি বলেছে এখানে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে যে বাক্যগুলো দেয়া আছে আমাদের চিহ্নিত করতে হবে কোনটা ট্রু অর্থাৎ সত্যি আর কোনটা ফলস অর্থাৎ মিথ্যে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, এবং প্রত্যেকটা উত্তরের যুক্তিতে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মানে আমরা সত্যি বা মিথ্যে বলছি কেন সেটাও যুক্তি দিতে হবে। তোমরা হয়তো জানো, তাও একবার বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ চলে না। যেই রকম তারা প্যাসেজে লেখা আছে হুবহু তাই লিখতে হয়। কোনো রকম ভার্ব, টেন্স, নাউন, প্রোনাউন কোনো রকম চেঞ্জ কিন্তু করবে না। তো চলো আমরা এক একটা করে পড়ি এবং তার ট্রু ফলসও জেনে নিই, সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেখে নিই। প্রথমে এরটা, ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে সকালে ঘুম থেকে উঠেছিল। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। কি সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি দেখো অ্যাক্টিভিটি 2 এর এরটা, ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেগড়ে তার দিনের বিশ্রামের পর ঘুম থেকে উঠলো। তাহলে পড়াতে আমরা গল্পতে দেখেছি যে বাবা নেগড়ে দিনের বিশ্রামের পর সন্ধ্যে 7টায় ঘুম থেকে উঠবে, তাহলে সেটা দিনের বিশ্রামের পর ওঠা, সকালে সে ঘুম থেকে ওঠেনি, সন্ধ্যেবেলা উঠেছিল, তাই এটা হবে ফলস। বিয়েরটা চলে এসো, ইন্ডিয়ান উলভস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচেভিয়াস নেচার, ভারতের নেকড়েরা তারা শিয়ালদেরকে পছন্দ করতো না তাদের বদমাইশি চরিত্রের জন্য। মিসচেভিয়াস নেচার মানে বদমাইশি চরিত্র বা দুষ্টুমি চরিত্রের জন্য ভারতীয় নেকড়েরা শিয়ালদের পছন্দ করতো না। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, সত্যি, কারণ আমরা গল্পতেও তাই দেখেছি। দেখো বিয়ের সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি? দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই, ভারতীয় নেকড়েরা তাবাকুইকে ঘৃণা করতো। বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে ভুলভাল কাজ করে বেড়াতো বা দুষ্টুমি বা বদমাইশি করে বেড়াতো। এরপরে সিয়েরটা চলে এসো, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলভস ডেন, তাবাকুই সেই নেকড়েদের গুহাতে কোনো খাবার পায়নি। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। আমরা পড়াতে দেখেছি যে সে খাবার পেয়েছিল, তাই সি এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখেছি দেখো, হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে ছোট ছোট পা ফেলে জোরে দৌড়ে গেল গুহার পিছন দিকে। হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক, যেখানে সে একটা হরিণের হাড় খুঁজে পেল, উইথ সাম মিট অন ইট, তাতে অল্প মাংস লেগেছিল। তাহলে দেখতে পাচ্ছ সে কিন্তু খাবার পেয়েছিল, কিন্তু এখানে প্রশ্নতে দিয়েছে সে খাবার পায়নি, তাই সি এরটা হবে ফলস। এরপরে তোমরা চলে এসো ডি, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস, সেই যে নেকড়ের পরিবার তারা সেই প্রশংসা শুনে সন্তুষ্ট হয়নি। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে। ওই যখন তাবাকুই নেকড়েদের বাচ্চার প্রশংসা করবে সেটা শুনে কিন্তু বাবা নেকড়ে আর মা নেকড়ে সন্তুষ্ট হবে না, তাই এটা লিখেছি ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখেছি দেখো, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, সে এটা দেখে খুশি হলো যে মা নেকড়ে আর বাবা নেকড়ে অস্বস্তি বোধ করছে। সে বলতে এখানে তাবাকুইয়ের কথা বলা হয়েছে। এবারে লাস্টেরটা চলে এসো অ্যাক্টিভিটি 2 এর ই, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলভস, শের খান সেই জঙ্গল
চত্বরে বাস করে যেটা নেগড়েদের থেকে 20 মাইল দূরে। তাহলে এটা কী হবে? এটা ট্রু অর্থাৎ সত্যি, কারণ আমরা গল্পতে পড়েছিলাম যে দেখো লেখা আছে শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান হচ্ছে সেই বাঘ হু লিভ নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, যে ওয়েনগঙ্গা নদীর কাছে থাকে 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। অর্থাৎ নেংড়েরা যেখান থেকে থাকে সেখান থেকে 20 মাইল দূরে জঙ্গলে কিন্তু শের খান থাকে, তাই ইয়েরটা হবে ট্রু। তাহলে প্রথমটা ফলস, তারপরেরটা ট্রু, আবার তারপরেরটা ফলস, তারপরেরটা ট্রু, আবার লাস্টেরটা হচ্ছে ট্রু। এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর তোমরা সবাই চলে এসো অ্যাক্টিভিটি 3। কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। টেক্সটের সাহায্য নিয়ে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো এক এক করে প্রশ্ন পড়ি এবং উত্তরগুলো লিখে দেখাই। প্রথমে এরটা, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস? বাবা নেকড়ে কীভাবে তার ঘুমন্ত ভাব থেকে বেরিয়ে এসেছিল, মানে তার যে ঘুম ভাবটা সেটা সে কীভাবে কাটিয়েছিল। তাহলে দেখো হাউ ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমরা পাস্ট টেন্সে লিখব। ফাদার উলফ থেকে শুরু করব, কামটাকে করে দেবো কেম। তাহলে অ্যাক্টিভিটি 3 এর অ্যান্সার ফাদার উলফ কেম আউট অফ দ্য স্লিপিনেস। আগে প্রশ্নটা লিখে দিলুম আর কামটাকে কেম করে দেবো। এই যে বললুম ডিড দিয়ে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে বাবা নেগড়ে তার ঘুম ভাব থেকে বেরিয়ে এসেছিল বাই স্ক্র্যাচিং হিমসেলফ, নিজেকে একটুখানি আঁচড়ে বা চুলকে নিয়ে, ইয়নিং হাই তুলে, অ্যান্ড স্প্রেডিং আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার, এবং একটার পর একটা তার থাবা বা পাগুলোকে ছড়িয়ে। তাহলে এইভাবে বাবা নেকড়ে তার ঘুমন্ত ভাব থেকে বেরিয়ে এসেছিল। এরপরে বিয়েরটা চলে এসো। হোয়াই আর দ্য অ্যানিম্যাল স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল? কেন পশুরা জ্যাকেল অর্থাৎ শিয়াল বা খ্যাঁক শিয়ালকে ভয় পেত? হোয়াই আর দ্য অ্যানিম্যালস, আমরা কি করব? হোয়াই আরটা বাদ দিয়ে দ্য অ্যানিম্যালসটা শুরু করব, দ্য অ্যানিম্যালসের পরে আরটাকে বসিয়ে দেবো। তাহলে প্রশ্নটা আগে দেখে দেখে লিখে নাও। দ্য অ্যানিম্যালস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, পশুরা শিয়ালকে ভয় পেত। বিশেষ করে কোন শিয়ালটা? দেখো আমি জ্যাকেল তাবাকুই করে দিয়েছি, যে পশুরা তাবাকুইকে ভয় পেত। বিকজ, কারণ, মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল, এই জঙ্গলে সবার মধ্যে থেকে হি ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তার মধ্যেই পাগল হবার প্রবণতা ছিল। মানে যদি কেউ এই জঙ্গলে সবথেকে বেশি পাগল হবার প্রবণতা রাখে সেটা হচ্ছে তাবাকুই। সে মাঝে মধ্যে পাগল হয়ে গিয়ে উল্টোপাল্টা কাজ করতো, তাই পশুরা তাকে ভয় পেত। এরপরে সিয়েরটা চলে এসো। হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল? জঙ্গলের ল অর্থাৎ আইন কি ছিল? তাহলে দেখো হোয়াট ওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে আমরা সেইভাবেই লিখব। তাহলে আমি শুরু করব, দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ। দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ অর্থাৎ জঙ্গলের আইন ছিল। কি আইন ছিল? এনিওয়ান হ্যাজ নো রাইট, কারোর কোনো অধিকার নেই। এখানে রাইট মানে হবে অধিকার। কিসের অধিকার নেই? টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার শিকারের স্থান বদল করার, উইথাউট ডিউ ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়া। কোয়ার্টার্স মানে এখানে হবে শিকারের জায়গা, আর ডিউ ওয়ার্নিং মানে সতর্কতা। তাহলে তুমি আগে থেকে কাউকে সতর্ক না করে কোনো পশু কিন্তু তার শিকারের জায়গা বদল করতে পারে না। এটাই হচ্ছে জঙ্গলের নিয়ম। সেই নিয়ম শের খান মানে নে। সে কী করবে? তার জায়গা ছেড়ে নতুন জায়গায় শিকার করতে চলে আসবে। ডিএডটা চলে এসো অ্যাক্টিভিটি 3 এর লাস্ট প্রশ্ন। হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি? বাবা নেকড়ে কেন রেগে গেছিল? অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার, সেই বাঘের জোরে গর্জন শুনে। তাহলে বাঘের জোরের গর্জন শুনে কেন বাবা নেকড়ে রেগে গেছিল? দেখো হোয়াই ওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, আমরা ফাদার উলফ থেকে শুরু করব, ফাদার উলফের পরে ওয়াজটা বসিয়ে দেবো বলে পুরো প্রশ্নটা আগে লিখে নাও। তাহলে কি হবে? ফাদার উলফ ওয়াজ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার। পুরো প্রশ্নটা লিখে নিলে, বাবা নেকড়ে রেগে গেছিল সেই বাঘের জোরে গর্জন শুনে। বিকজ, কারণ, ইট উড ফ্রাইটেন অল গেম, কারণ এটা সব শিকারকে ভয় পাইয়ে দেবে। ফ্রাইটেন মানে ভয় দেখানো, গেম মানে শিকার। উইথিন 10 মাইলস, 10 মাইলের মধ্যে। তাহলে ওইরকম বাঘের গর্জন শুনলে আশপাশে যেসব ছোট প্রাণী আছে তারা কি আর থাকবে? তারা সব পালাবে। তো তারা পালালে কি হবে? বাবা নেকড়ের শিকার ধরতে অসুবিধা হবে। সেই জন্য বাবা নেকড়ে ওই বাঘের গর্জন শুনে রেগে গেছিলো। কারণ ওই আওয়াজ কি করবে? যা আশপাশের সমস্ত শিকারকে কিন্তু দূরে পালিয়ে দেবে, মানে তারা পালাবে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 3 এবং ইউনিট 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 4। কি বলেছে? হুইচ আর দ্য 2 অ্যানিম্যালস দ্যাট সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মোগলি? সেই দুটো পশু কে কে যারা সেই নেকড়েদের পরিবারে মোগলিকে বড় করতে চেয়েছিল? মানে মোগলি যে নেকড়েদের সাথেই থাকবে সেটাকে কোন কোন পশু সমর্থন করেছিল? চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে বিয়েরটা, বালু অ্যান্ড বাঘিরা। এই দুজনেই কিন্তু চেয়েছিল মোগলি সেই নেকড়েদের পরিবারের সাথেই থাকুক। অ্যাক্টিভিটি 4 এর পরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5।
কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সটের সাহায্য নিয়ে আমাদের নিচে যে চার্টটা দিয়েছে সেটা ফিল আপ করতে হবে। দেখো একদিকে বাঁ দিকে দেওয়া আছে কজ অর্থাৎ কারণ, আর ডান দিকে দেওয়া আছে এফেক্ট অর্থাৎ ফলাফল। তাহলে যেখানে কজ বা কারণ লেখা আছে তার এফেক্ট বা ফল লিখতে হবে, আর যেখানে ফল লেখা আছে তার কারণ লিখতে হবে। চলো প্রথমেরটা কজ অর্থাৎ কারণের ঘরে লেখা আছে দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার, বাঘটা তাঁবুর আগুনে ঝাঁপ দিয়েছিল। তাহলে এর এফেক্ট কী হয়েছিল দেখো, ফলাফলের ঘরে লিখেছি হি হ্যাড বার্নড হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। পাস্ট পারফেক্টে লিখেছি হ্যাড বার্নড, হি হ্যাড বার্নড হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। দুয়েরটা দেখো এফেক্ট অর্থাৎ ফলাফলের ঘরে লেখা আছে মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলো গুহার মুখের কাছে আটকে পড়েছিল। তাহলে এর কারণ কি দেখো, কজেতে লিখেছি শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স, কারণ শের খানের বিরাট বড় চৌকো মাথা আর কাঁধ ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স, সে জোর করে গুহার প্রবেশ মুখে প্রবেশ করিয়েছিল। তাহলে যেহেতু গুহার প্রবেশপথে শের খানের ওই বড় চৌকো মাথা আর কাঁধ ঢুকিয়ে দিয়েছিল, সেই জন্য চাঁদের আলো কিন্তু কি হয়েছিল না গুহার মুখে আটকে পড়েছিল। লাস্টেরটা চলে এসো, কজ এতে লেখা আছে মাদার উলফ উড ফাইট টু ডেথ, মা নেগড়ে মৃত্যু পর্যন্ত লড়াই করবে। এর ফলে কি হয়েছিল না শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং, শের খান গড় গড় আওয়াজ করতে করতে মানে রাগের সাথে সে ওই গুহার মুখ থেকে বেরিয়ে এসেছিল। তাহলে যেহেতু মা নেগড়ে মৃত্যু পর্যন্ত লড়াই করবে, ওটা মা নেগড়ের জায়গা, সেই জায়গার সমস্ত সুযোগ সুবিধা তার আছে, তাই বাবা নেগড়ে কি আমাদের শের খান কী করেছিল। আর তাছাড়া শের খান দেখো একটা মেয়ের সাথে লড়াই করবে, সেটাও তো ঠিকঠাক নয়, মা নেগড়ে বলেছে, তাই সে গুহার মুখ থেকে বেরিয়ে আসবে। ব্যাকড আউট মানে পিছু হটে যাওয়া, বেরিয়ে আসা, গ্রাউলিং মানে গড় গড় বা গোঁ আওয়াজ করতে করতে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 6। কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পূরণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়েছে। আমি তো উত্তর লিখেই দিয়েছি, চলো পড়িয়ে তোমাদের মানে বুঝিয়ে দিই। প্রথমে এরটা, ফাদার উলফ হার্ড শের খান, বাবা নেগড়ে শুনেছিল শের খান কী করছে, মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, সে বন্যভাবে বিড়বিড় করছে এবং গড় গড় আওয়াজ করছে। মাটারিং মানে বিড়বিড় করা, আর স্যাভেজলি মানে হচ্ছে বন্যভাবে। তাহলে বাবা নেগড়ে এটা শুনেছিল যে শের খান হচ্ছে বন্যভাবে বিড়বিড় করছে, কারণ সে ঝোপে সেই পড়ে যাবে, পড়াতে ছিল। বিয়েরটা চলে এসো, শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ, শের খান মা নেকড়ের যে চ্যালেঞ্জ, মা নেকড়ে যে তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে লড়াই করার, সেইটাতে সে আনএবল টু ফেস, সে মুখোমুখি হতে পারেনি। কেন পারেনি দেখো, একটু আগেই বললাম, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, কারণ সেই জায়গাটার সমস্ত সুযোগ সুবিধা কিন্তু মা নেগড়ের ছিল, অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে মৃত্যু পর্যন্ত লড়বে। তো এই কারণেই কিন্তু শের খান মা নেকড়ের মুখোমুখি হয়নি, মা নেকড়ে যে চ্যালেঞ্জ দিয়েছিল সেটা সে মেনে নেয়নি, সে কিন্তু গুহার মুখ থেকে বেরিয়ে এসেছিল। একটু আগেই অ্যাক্টিভিটি 5-এও আমরা লাস্টেরটা ওটা লিখলাম। এরপরে সিয়েরটা চলে এসো, দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াস, বাঘিরার গলা বা কণ্ঠস্বরটা কেমন ছিল, অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, গাছ থেকে যদি বন্য মধু টোপে পড়ে, ড্রিপিং মানে টোপে পড়া, তাহলে গাছ থেকে যদি ওয়াইল্ড হানি বন্য মধু টোপে পড়ে যেরকম আওয়াজ হবে, বাঘিরার গলাটা ছিল সেই রকম। অ্যাক্টিভিটি 6-এর লাস্ট ডিএরটায় চলে এসো, হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রো আপ, যখন মানুষের বাচ্চাটা বড় হবে, মানে মোগলির কথা বলেছে, যখন সে বড় হবে কি হতে পারে, হি মে মেক বেটার স্পোর্ট ফর দ্য উলভস, সে কিন্তু নেকড়েদের খুব কাজে আসতে পারে। মানে এখন সে ছোট আছে, কিন্তু যখন সে বড় হবে সে কিন্তু নেকড়েদের জন্য অনেক সুবিধা বা সুযোগ কিন্তু তৈরি করবে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 6 শেষ হলো, এবং তারপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট বুকের সাহায্য নিয়ে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং তোমাদের অ্যান্সারগুলো লিখে দিই। প্রথমে এরটা, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবথেকে সুন্দর বা চমৎকার জিনিস কী ছিল। দেখো হোয়াট ওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, আমরা দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড দিয়ে শুরু করব। তাহলে অ্যাক্টিভিটি 7-এর এরটা, আগে প্রশ্নটা যেমন আছে লিখে নেব, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ আছে বলে আমি ওয়াজ দিয়েই লিখিয়েছি,
কি উত্তর হবে? ওয়াজ এ ম্যানস কাব। তাহলে এই পৃথিবীর সব থেকে চমৎকার জিনিস ছিল হচ্ছে মানুষের বাচ্চা। এখানে ওয়াজ দিয়েছে বলেই আমি ওয়াজ দিয়ে লিখলাম, তোমরা চাইলে ইজ দিয়েও লিখতে পারো, কারণ মানুষের বাচ্চার থেকে সুন্দর জিনিস কিন্তু খুব কমই আছে। শুধু মানুষের বাচ্চা নয়, যে কোনো পশু পাখির দেখবে বাচ্চারা, শিশুরা সব থেকে সুন্দর দেখতে হয়। তো সেটাই যেহেতু পড়াতে বলেছে, মা নেগড়ে আর বাবা নেগড়ে বলবে নয়, যে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই পৃথিবীতে মানুষের বাচ্চা। এরপরে চলে এসো বিয়েরটা। ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলভস ডেন। সেই বাদামি রঙের শিশুটার বর্ণনা দাও যে কিনা এসেছিল নেকড়েদের গুহায়, অর্থাৎ মোগলির কথা বলেছে। মোগলি যখন প্রথমবার এসেছিল তার বিবরণ দিতে বলা হয়েছে। দেখো আমি লিখেছি, দ্য ব্রাউন বেবি ওয়াজ হোল্ডিং এ লো ব্রাঞ্চ। সেই বাদামি রঙের শিশুটা একটা ছোট ডাল ধরেছিল। হোল্ডিং মানে ধরা, আর ব্রাঞ্চ মানে ডাল। হু কুড জাস্ট ওয়াক, যে সবেমাত্র হাঁটতে শিখেছে, মানে দেখেই মনে হচ্ছে সবেই হাঁটাটা শিখেছে। অ্যান্ড হি ওয়াজ অল টুগেদার উইথাউট হেয়ার, এবং সে ছিল পুরোপুরি লোম ছাড়া। দেখো একটা বাচ্চার গায়ে কিন্তু লোম থাকে না, আর অন্যদিকে নেগড়েদের, ওদের তো গায়ে পুরো লোমে ভর্তি, তো ওরা বলবে যে এর গায়ে তো একদম লোমই নেই। তাহলে এই যে বর্ণনাটা, এটা হচ্ছে আমাদের মোগলি যখন প্রথমবার নেগড়েদের গুহায় এসেছিল, এটা হচ্ছে তার বর্ণনা। এরপর তোমরা সিয়েরটায় চলে এসো। হোয়ার ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব। সেই মানুষের বাচ্চার বাবা মা কোথায় গেছিলো, মানে বাবা মা কোথায় ছিল। হোয়ার ওয়ার দিয়ে প্রশ্ন করেছে, মানে পাস্ট টেন্সে আছে। আমরা দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব থেকে লিখবো, কী লিখে দিচ্ছি দেখো, দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব হ্যাড রান অফ। সেই মানুষের বাচ্চার বাবা মা তারা পালিয়ে গিয়েছিল। আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি হ্যাড রান অফ, তারা পালিয়ে গেছিল। ডিএরটা চলে এসো। হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলভস। শের খান কেন নেকড়েদের গুহাতে এসেছিল। দেখো হোয়াই ডিড দিয়ে প্রশ্ন করেছে, আমরা শের খান থেকে উত্তর শুরু করব, কামটাকে কেম করে দেবো। এই যে ডিড দিয়ে প্রশ্ন আছে, পাস্ট টেন্সে লিখবো বলে আগে প্রশ্নটা লিখে নাও। শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলভস। শের খান নেগড়েদের গুহায় এসেছিল ইন সার্চ অফ দ্য ম্যানস কাব, সেই মানুষের বাচ্চাটার খোঁজে। কারোর যদি মনে হয় এটা লিখবো যে শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলভস টু হান্ট দ্য ম্যানস কাব, তাও হবে যে মানুষের বাচ্চাটা শিকার করতে এসেছিল বা মানুষের বাচ্চাটার খোঁজে সে এখানে এসেছিল। এরপরে ইয়েরটা আসো। ইতে দুটো প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে হু ওয়াজ আকেলা, আকেলা কে, আর পরে পড়েছে গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, আকেলার একটা বর্ণনা দাও। তো চলো ইয়ের দুটোই লিখে দিই। আকেলা কে, দেখো প্রথমে লিখেছি আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য উলভস। আকেলা ছিল নেকড়েদের দলনেতা বা প্রধান। এটা আকেলাকে তার পরিচয় গেল। এবার আকেলা সম্বন্ধে লিখতে বলেছে, কি লিখেছি দেখো, হি ওয়াজ এ গ্রেট গ্রে লন উলফ। সে ছিল একটা বিশাল ধূসর আকৃতির একাকী নেকড়ে। হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, যে সমস্ত দলটাকে পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যায় কিসের দ্বারা, স্ট্রেংথ অর্থাৎ শক্তি, আর কানিং মানে হচ্ছে চালাকি। তাহলে শক্তি এবং চালাকির মাধ্যমে সে কিন্তু গোটা এই যে নেগড়েদের দল সেটাকে চালনা করে। এই হচ্ছে আকেলার পরিচয়। এবার লাস্ট প্রশ্নে চলে এসো, অ্যাক্টিভিটি 7-এর এফ। হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি। তুমি কি মনে করো আকেলা কেন চেয়েছিল মানুষের বাচ্চাটা নেগড়েদের পরিবারে থাকুক। তো হোয়াই ডু ইউ থিঙ্ক, এখান থেকে দেখো তারপর থেকে যা আছে আগে আমরা প্রশ্নটা লিখে নেব। প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তো আমরা ওখানটা বাদ দিয়ে দেখো আকেলা থেকে শুরু করেছি। তারপরে যেমন প্রশ্ন আছে আগে লিখে নেব। আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি। আকেলা চেয়েছিল মানুষের বাচ্চাটা নেগড়ে পরিবারে আসুক। বিকজ, কারণ মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তার বাচ্চারা খুব জ্ঞানী হয়। দেখো আমি পাস্ট টেন্স দিয়ে শুরু করেও এখানে আর দিয়েছি, কারণ মানুষ এবং তার বাচ্চারা আগেও জ্ঞানী ছিল, এখনও তারা জ্ঞানী, ভবিষ্যতেও জ্ঞানী থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাই প্রেজেন্ট টেন্সেই লিখেছি মানুষের বুদ্ধি কিন্তু অন্যান্য পশু পাখিদের থেকে বেশি। তাই এখানে বলা হয়েছে দেখো কেন চেয়েছিল, কারণ মানুষ এবং তার বাচ্চারা জ্ঞানী হয়। অ্যান্ড দ্য চাইল্ড মাইট বি হেল্প ইন টাইম, এবং এই শিশুটা কাজের সময় বা দরকারে কিন্তু কাজে লাগতে পারে। সেই জন্য আকেলা চেয়েছিল মোগলি এই যে নেগড়েদের দল তাদের সাথেই থাকুক বা নেকড়ে পরিবারে থাকুক। এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8।
কি বলেছে? দ্য ফলোয়িং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মোগলি। নিচে দেখো যে বাক্যগুলো দেয়া আছে, এটা মোগলির যে গল্পটা সেটাকে ছোট করে দেয়া আছে, বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু তারা ঠিকঠাক সাজানো নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস, নিচের বাক্যগুলোকে আমাদের ঠিকঠাকভাবে সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেটস, এবং পাশের ব্র্যাকেটে নাম্বারিং করতে হবে। অর্থাৎ রিঅ্যারেঞ্জ দিয়েছে, ঘটনাগুলো উল্টোপাল্টা করে আছে, আমাদের পরপর যেভাবে ঘটেছে সেইভাবে সাজাতে হবে। তো আমি এখানে মার্ক করে দিয়েছি, তোমাদের পড়িয়ে বলে দিচ্ছি, শোনো। 1 নম্বর ঘটনা কোনটা ঘটেছে, মানে প্রথম ঘটনা, সেটা ঘটেছে বিয়েরটা। ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। বাবা নেকড়ে অবাক হয়েছিল তাদের গুহার সামনে একটা ছোট বাচ্চাকে দেখে। এটা 1 হলো। 2 নম্বর ঘটনা কোনটা হবে, ডিয়েরটা। শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খান সেই গুহাতে এসেছিল শিশুটাকে শিকার করবে বলে। 3 নম্বর ঘটনা কোনটা হবে, এফেরটা, অর্থাৎ লাস্টেরটা। ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। বাবা নেকড়ে আর মা নেকড়ে সেই শিশুটার থেকে আলাদা হতে চায়নি, তারা কিন্তু তাকে সঙ্গেই রাখতে চেয়েছিল। 4 নম্বর ঘটনা কোনটা হবে, ইয়েরটা। বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। বালু কিন্তু সেই ছেলেটিকে সাপোর্ট করেছিল টু দ্য উলফ ফ্যামিলি, যে সে যেন নেকড়েদের দলেতেই থাকে। 5 নম্বর ঘটনা কোনটা হবে, সিয়েরটা। বাঘিরা অলসো সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য ফাদার উলফ। বাঘিরাও কিন্তু সেই শিশুটিকে সমর্থন করেছিল, বা বাবা নেকড়ের কথাটাকে সমর্থন করেছিল, মানে বালু যা সমর্থন দিয়েছিল বাঘিরাও তাই সমর্থন করেছিল। আর লাস্ট 6 নম্বর ঘটনা কোনটা হবে, এরটা। মোগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, এবং মোগলি হচ্ছে নেকড়েদের পরিবারে সে অন্তর্গত হলো। তাহলে এই হচ্ছে সঠিক পর্যায়ক্রম। আমি নাম্বারিংটা একবার বলে দিচ্ছি, 6, 1, 5, 2, 4, 3 এইভাবে করবে, তাহলে একের পর এক এইভাবেই ঘটনাগুলো ঘটেছে। এখানে অ্যাক্টিভিটি 8 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9। কি বলেছে, রিড ইউনিটস 1 and 2। আগে ইউনিট 1, 2 পড়তে বলেছে, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ইউজ ইন দ্য টেক্সট হুজ মিনিংস আর গিভেন বিলো। এবং সেই সব শব্দগুলোকে আমাদের বাছাই করতে হবে যার মানে নিচে দেওয়া শব্দগুলোর, অর্থাৎ সমার্থক শব্দ খুঁজতে হবে। আমি উপরে উপরে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি, পড়িয়ে দিচ্ছি, শুনে নাও। প্রথমে এরটা, বেবি অফ উলভস, নেকড়েদের শিশু। নেকড়েদের শিশুকে কি বলে, কাব, অর্থাৎ শিশু। বিয়েরটা চলে এসো, ডোরওয়ে। ডোরওয়ে মানে হচ্ছে দরজার প্রবেশপথ যেটাকে বলে, তাহলে এটা কি হবে সঠিক উত্তর, এন্ট্রান্স। এন্ট্রান্স মানেও প্রবেশপথ। সিয়েরটা চলে এসো, ডেজায়ার টু হার্ট, কাউকে আহত করার বা কষ্ট দেওয়ার ইচ্ছা, সেটাকে হবে কি, মিসচিভ, অর্থাৎ দুষ্টুমি বা বদমাইশি করা। আর ডিয়েরটা চলে এসো, লাস্টেরটা, স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এমনভাবে কথা বলা যেটা শুনতে কষ্ট হয়, সেটা কি হবে, মাটারিং, অর্থাৎ বিড়বিড় করা। তাহলে দেখলে সব কটার কিন্তু সমার্থক শব্দ আমি লিখে দিয়েছি। প্রথমটা কাব, দ্বিতীয়টা এন্ট্রান্স, তৃতীয়টা মিসচিভ, আর ডিয়েরটা হচ্ছে 4th নাম্বার, মাটারিং, বিড়বিড় করা। অ্যাক্টিভিটি 9 এখানে শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10। কি বলেছে এখানে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং সিমিলিজ। নিচে কিছু সিমিলি দেয়া আছে, এগুলোর সাহায্যে আমাদের বাক্য রচনা করতে হবে। তো চলো এক একটা করে সিমিলি পড়ি এবং সেগুলো দিয়ে আমি বাক্য রচনা করে দিয়েছি। অ্যাক্টিভিটি 10-এর দেখো এরটা, প্রথম যেটা আছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ বরফের মতো সাদা। এটা দিয়ে কি বাক্য রচনা করেছি, দ্য মিল্ক ইন দ্য পট, পাত্রতে যে দুধটা আছে, ইজ লুকিং অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, সেটাকে বরফের মতো সাদা লাগছে। আমরা যখন কোনো জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা করি সেটাকে সিমিলি বলা হয়, যে দেখো বরফের মতো সাদা। 2-এরটা চলে এসো, অ্যাজ রেড অ্যাজ রোজ, মানে কি, গোলাপের মতো লাল। কি লিখেছি আমি, দ্য লিটিল গার্লস ড্রেস ওয়াজ অ্যাজ রেড অ্যাজ রোজ, ছোট্ট মেয়েটির পোশাকটা গোলাপের মতো লাল। 3-এরটা চলে এসো, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। কি বাক্য রচনা করেছি, ভগৎ সিং ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, ভগৎ সিং ছিলেন একজন মানে আমাদের জানো বীর বিপ্লবী শহীদ, তিনি হচ্ছেন একজন সিংহের মতো সাহসী। 4-এরটা চলে এসো, অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ হাতির মতো বড়। কি লিখেছি দেখো, দ্য শিপ লুকস লাইক অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, জাহাজটিকে দেখে মনে হচ্ছে যেন এটা হাতির মতো বড়। 5-এরটা, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো স্বাধীন। কি লিখেছি, আফটার রিটায়ারমেন্ট, অবসরের পরে আবার স্যার উইল বি অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, আমাদের স্যার কি হয়ে যাবেন, পাখির মতো স্বাধীন হয়ে যাবেন।
আর লাস্টেরটা অ্যাজ ইজি অ্যাজ এবিসি, মানে এবিসিডির মতো সোজা। কি লিখেছি? দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, প্রশ্নপত্র ছিল এবিসির মতো সোজা, মানে খুবই সোজা। তাহলে দেখতে পেলে এই যে শব্দগুলো, এগুলোকে বলা হয় সিমিলি। যখন আমরা একটা জিনিসের সাথে অন্য জিনিসের তুলনা করি তো তখন আমরা এগুলো ব্যবহার করি, এবং এগুলো দিয়ে আমি প্রত্যেকটার বাক্য রচনা করে দেখালাম। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 11। কি বলেছে? আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিচে আন্ডারলাইন করতে হবে। আমি বলে দিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম বসে। দেখো আমি প্রত্যেকটা আন্ডারলাইন করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাভ অথবা হ্যাজ এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল বা V3 ফর্ম বসেছে। তো চলো খালি এবার পড়িয়ে মানেগুলো বলে দিই। একেরটা বা এরটা, দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট, তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ করেছিল। তাহলে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? হ্যাভ ওয়ার্কড। বি এরটা, হি হ্যাজ গান টু স্লিপ, সে ঘুমোতে গেছে। তাহলে দেখো হ্যাজ আছে আর গোয়ের পাস্ট পার্টিসিপেল গান, প্রত্যেকটাতেই দেখবে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল। সি এরটা, দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড, অভিনেতা পুরস্কারটা গ্রহণ করেছে। তাহলে দেখো হ্যাজ রিসিভড। ডিএরটা, শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন আনসাকসেসফুল, শের খান এবং তাবাকুই তারা অসফল হয়েছিল। তাহলে এখানে হবে হ্যাভ বিন। এখানে হ্যাভের পরে দেখো মেন ভার্ব নেই, বি ভার্ব ইউজ করা হয়েছে বিন। আর লাস্টেরটা ই, বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলভস, বালু কি করেছিল? নেগড়েদের কিন্তু সমর্থন করেছিল। তাহলে প্রথমেরটা দেখো হ্যাভ ওয়ার্কড, বি এরটা দেখো হ্যাজ গান, সি এরটা হ্যাজ রিসিভড, ডি এরটা হ্যাভ বিন আর ই এরটা হ্যাজ সাপোর্টেড। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভিটি 11 এখানে শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 12। কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। নিচে কিছু ভার্ব দেওয়া আছে, সেগুলোর সাহায্যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য রচনা করতে হবে বা বাক্য তৈরি করতে হবে। ঠিক যেভাবে এখানে বললাম ওই হ্যাভ অ্যাস হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, আমি এই শব্দগুলো দিয়ে দেখো বাক্য রচনা করে দিয়েছি। অ্যাক্টিভিটি 12 এক এক করে প্রত্যেকটা শব্দ দিয়ে পড়ে আমি বাক্য রচনা এখানে করে দিয়েছি, তোমরা শুনে নিয়ে লিখে নাও। প্রথমে দিয়েছে ফিনিশ, দেখো আমি কি লিখেছি? আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, আমি কাজটা সময়ে শেষ করেছিলাম। দেখো আয়ের পরে হ্যাভে নিচ্ছি, কারণ হ্যাজ হয় না, আয়েতে হ্যাভ বসে। আর ফিনিশটার থার্ড ফর্ম বা V3 ফর্ম ইউজ করেছি, পাস্ট পার্টিসিপেল ফিনিশড। তাহলে আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। তারপরটা চলে এসো হিয়ার, হিয়ার মানে শোনা। আমি কি লিখেছি দেখো? আই হ্যাভ হার্ড এ বিউটিফুল সং, ওটা হ্যাভ বসবে আর হিয়ারটা হয়ে যাবে হার্ড। প্রত্যেকটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লিড, লিড মানে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে কি লিখেছি? দ্য ক্যাপ্টেন হ্যাজ লেড দ্য টিম টু ভিক্টরি, লিডটা কি হয়ে যাবে? লিডের থার্ড ফর্ম বা V3 ফর্ম হচ্ছে লেড। ক্যাপ্টেন মানে দলের যে ক্যাপ্টেন, সে দলটাকে হচ্ছে বিজয় বা জয়ের সামনে এগিয়ে নিয়ে গেছিল। তারপরে চলে এসো টেক, টেকটা থেকে কি হয়ে যাবে? মাই ফ্রেন্ড হ্যাজ টেকেন মাই ইংলিশ বুক, আমার বন্ধু আমার থেকে ইংরাজি বইটা নিয়েছে। তাহলে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ সেই হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল। কাম, তারপরে আছে দে হ্যাভ কাম হোম জাস্ট নাও, তারাই সবেমাত্র ঘরে এসেছে। আর লাস্টেরটা আছে শো, না দুটো আছে, শো দিয়ে লিখেছি দ্য ম্যাজিশিয়ান হ্যাজ শোন এ ওয়ান্ডারফুল ম্যাজিক, ম্যাজিশিয়ান কি করেছে? খুব চমৎকার একটা ম্যাজিক দেখিয়েছে। আর লাস্টে আছে সাইন, চকচক করা বা উজ্জ্বল, দ্য সান হ্যাজ শোন ব্রাইটলি ফর দ্য হোল ডে, সূর্য সারা দিন ধরে খুব সুন্দরভাবে তাপ দিয়েছে। তাহলে প্রত্যেকটাই দেখো হ্যাভ এবং হ্যাজ, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেগুলো দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে সেগুলো আমি এরকমভাবে বাক্য রচনা করে দিয়েছি। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 13। কি বলেছে এখানে? মেক সেন্টেন্সেস উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচের ভার্বগুলোতে এবার পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এতক্ষণ প্রেজেন্ট পারফেক্টে করলাম, এবার পাস্ট পারফেক্ট। একদমই সহজ, আরও সহজ। খালি বলে রাখি ওখানে হচ্ছিল কি হ্যাভ অথবা হ্যাজ, এখানে তার জায়গায় হ্যাড হয়ে যাবে, হ্যাড বসবে আর ভার্বের V3 ফর্ম বা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে অনেকটা সেম। তখন দেখো প্রথমে ছিল রান, রান দিয়ে কি করেছি দেখো এখানে সব হ্যাভ অ্যাসার বসবে না, এখানে সব হ্যাড হয়ে যাবে। আই হ্যাড রান ইন এ 100 মিটার রেস, আমি একটা 100 মিটার রেসে দৌড়েছিলাম। বিগিন কি লিখেছি? আবার জার্নি হ্যাড বিগান ইয়েস্টারডে, বিগিনটা চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট পার্টিসিপেল বিগান হয়ে গেল, আমাদের যাত্রা গতকাল শুরু হয়েছিল।
কল, মাই ব্রাদার হ্যাড কল্ড মি লাস্ট নাইট, আমার ভাই আমাকে গত রাত্রিরে ফোন করেছিল। প্রত্যেকটায় হ্যাড আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল। ওয়াচ, উই হ্যাড ওয়াচড এ হরর মুভি, আমরা একটা ভয়ানক বা ভূতের মুভি দেখেছিলাম। প্লে, অল দ্য বয়েজ হ্যাড প্লেড ফুটবল, সব কটা ছেলে ফুটবল খেলেছিল। ড্রপ, ফেলে দেওয়া, সামওয়ান হ্যাড ড্রপড ওয়াটার অন দ্য ফ্লোর, কেউ মেঝেতে জল ফেলে দিয়েছে। আর লাস্ট, বার্ন মানে পুড়ে যাওয়া, ফায়ার হ্যাড বার্নড হাফ অফ দ্য বিল্ডিং, আগুন অর্ধেকটা বিল্ডিংকেই পুড়িয়ে দিয়েছে। তাহলে দেখলে প্রত্যেকটা কিভাবে ওই যে ভার্বগুলো দিয়েছে আমি তার আগে হ্যাড বসিয়ে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করে অ্যাক্টিভিটি 13-এ পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য রচনা করে দিলাম। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 14। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অপশান অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। নিচে যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সঠিক উত্তর বাছাই করতে হবে। তো চলো আমি উত্তর তো করে দিয়েছি, পড়িয়ে তোমাদের মানে বলে দিই। প্রথমে এরটা, দ্য জ্যাকেল ফাউন্ড অনলি এ বোন টু ইট, শিয়ালটা খাবার জন্য শুধু একটা হাড়ি পেয়েছিল। অ্যাজ দ্য উলস হ্যাড ইটেন এভরিথিং, যেহেতু নেগড়েরা সব খাবার খেয়ে নিয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে হ্যাড ইটেন। দেখো এখানেও এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। বিয়েরটা, ফাদার উল, সঠিক উত্তর হবে হ্যাড ওকেন আপ অ্যাট 7 in the evening, বাবা নেকড়ে সন্ধেবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছিল। সিয়েরটা, বাঘিরা অ্যান্ড বালু, এখানে সঠিক উত্তর হবে হ্যাড সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য উল ফ্যামিলি, বাঘিরা এবং বালু ওই যে নেকড়ে পরিবারের যে দাবি সেটাকে সমর্থন করেছিল। তাহলে প্রথম তিনটেই দেখো হলো পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল। চারেরটা, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম, নির্ধারিত সময়ের বেশ আগেই আমি আমার কাজটা শেষ করেছি। দেখো বাকি যে দুটো অপশান আছে ফিনিশেস বা ফিনিশ দুটোই হবে না, তাই এখানে সঠিক উত্তর হবে হ্যাভ ফিনিশড। লাস্টেরটা চলে এসো ইয়েরটা, মেরি কম, সঠিক উত্তর হবে হ্যাড ওন এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স, মেরি কম লন্ডন অলিম্পিক্সে একটি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। তাহলে এই পাঁচটার মধ্যে দেখো এ বি সি আর ই চারটেই হলো পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপেল বসলো, আর ডি এরটা শুধুমাত্র হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভিটি 14 এখানে শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 15। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে তাদের সঠিক ফর্ম বসাতে হবে। তো দেখো প্রত্যেকটার ব্র্যাকেটে দেওয়া আছে, সঠিক উত্তরটা আমি পাশে লিখে দিয়েছি। প্রত্যেকটার পাস্ট টেন্স হয়ে যাবে। মোগলিস পেরেন্টস, ব্র্যাকেটে দেওয়া আছে রান, আমি করে দিচ্ছি র্যান। মোগলিস পেরেন্টস র্যান অ্যাওয়ে লিভিং দ্য লিটিল বেবি, মোগলির বাবা মা ছোট বাচ্চাটিকে রেখে পালিয়ে গেছিল। শের খান, দেখো লেখা আছে কাম, ওটা পাস্ট হয়ে যাবে কেম। শের খান কেম টু দ্য কেভ অফ দ্য উলভস ইন সার্চ অফ মোগলি, শের খান সেই নেগড়েদের গুহাতে এসেছিল মোগলির খোঁজে। দ্য উলভস ওয়ান্ট আছে হয়ে যাবে ওয়ান্টেড, দ্য উলভস ওয়ান্টেড টু রিয়ার আপ মোগলি, নেগড়েরা চেয়েছিল মোগলিকে বড় করতে বা মানুষ করতে, রিয়ার আপ মানে মানুষ করা। বাঘিরা অ্যান্ড বালু, দেখো সাপোর্ট আছে হয়ে যাবে সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য উলভস, বাঘিরা এবং বালু নেগড়েদের সেই দাবিকে সমর্থন করেছিল। ফাইনালি আকেলা অ্যাগ্রিড, অবশেষে আকেলা রাজি হয়েছিল। এখানে আমাদের অ্যাক্টিভিটি 15 এবং গ্রামার শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 16, রাইটিং স্কিল। কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70 শব্দের মধ্যে একটা ছোট করে গল্প লিখতে হবে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলোর সাহায্যে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং গল্পটার একটা নামও দিতে হবে। তো চলো পয়েন্টগুলো পড়ে নিই, তারপর গল্পটা লিখে দেখাচ্ছি। পয়েন্টে দেওয়া আছে এ হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টয়েস টু এ রেস, একটা খরগোশ একটা কচ্ছপকে একটা রেস বা প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেছিল। দ্য রেস স্টার্টস, প্রতিযোগিতা শুরু হয়েছিল বা দৌড় শুরু হয়েছিল। হেয়ার টেক্স রেস্ট অন দ্য ওয়ে, পথে বা রাস্তায় খরগোশ বিশ্রাম নিল। ফলস অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস রিচেস দ্য গোল ফার্স্ট, এবং কচ্ছপ গন্তব্যতে বা যেটা হচ্ছে ফিনিশিং লাইন সেখানে কিন্তু প্রথমে পৌঁছে গেল। যে গল্প তোমরা শুনেছো সেই খরগোশ আর কচ্ছপের রেস বা দৌড়ের গল্প। তো চলো অ্যাক্টিভিটি 16, এখানে আমি গল্পটা লিখিয়ে দিয়েছি, তোমাদের পড়িয়ে দিচ্ছি, শুনে নাও, তারপর তোমরা লিখে নেবে। গল্পের নাম দিয়েছি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ। চলো গল্পটা কি লিখেছি দেখো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ টর্টয়েস অ্যান্ড এ হেয়ার লিভড ইন এ জঙ্গল, একটা জঙ্গলে একটা কচ্ছপ এবং একটা খরগোশ বাস করত। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, খরগোশটা তার গতি নিয়ে খুব গর্বিত ছিল, তার খুব গর্ব হতো, অহংকার করতো সে।
তার সে খুব জোরে ছুটতে পারে আর কি। সো ওয়ান ডে দ্য হেয়ার চ্যালেঞ্জ দ্য টর্টয়েস টু এ রেস, তাই একদিন সেই খরগোশটা কচ্ছপকে একটা দৌড়ের জন্য চ্যালেঞ্জ করলো। দ্য রেস স্টার্টেড, দৌড় প্রতিযোগিতা শুরু হলো। অ্যান্ড দ্য হেয়ার র্যান কুইকলি টু এ লং ডিস্ট্যান্স, এবং খরগোশটা তাড়াতাড়ি অনেকটা দূরত্বে দৌড়ে চলে গেল। স্বাভাবিক, কচ্ছপ আস্তে আস্তে যাবে, খরগোশ খুব জোরে দৌড়ে অনেক দূর চলে গেল। দেন ইট থট টু টেক রেস্ট আন্ডার এ ট্রি, তারপর এটা ভাবলো যে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিই। অ্যাজ দ্য টর্টয়েস ওয়াজ ফার বিহাইন্ড, কারণ কচ্ছপটা তো অনেক পিছনে আছে। বাট হি সুন ফেল অ্যাসলিপ দেয়ার, কিন্তু সে সেখানে শীঘ্রই ঘুমিয়ে পড়ল, বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস ভেরি স্লোলি, কচ্ছপটি খুব আস্তে আস্তে কন্টিনিউড টু ওয়াক, কিন্তু সে তার হাঁটা চালিয়ে গেল। হোয়েন দ্য হেয়ার অ্যাওক, যখন সেই খরগোশের ঘুম ভাঙল, হি ডিড নট সি দ্য টর্টয়েস, সে কচ্ছপকে দেখতে পেল না। হি র্যান টুয়ার্ডস দ্য গোল, সে যেখানে ওই গোলটা আছে মানে ফিনিশিং লাইন, সেখানে দৌড়ে গেল। বাট দ্য টর্টয়েস রিচ দ্য ফিনিশিং লাইন ফার্স্ট, কিন্তু কচ্ছপ তার আগেই সেই দৌড় শেষ করেছিল। এই হচ্ছে গল্প, এবং এর মোরাল বা নীতিকথা কি? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তুমি ধীরে হও, কিন্তু যদি তুমি স্টেডি হও, একভাবে কোনো কাজ করো, তবেই কিন্তু তুমি রেসে জিতবে। তাহলে হচ্ছে মোরাল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীরে হলেও যে একভাবে লেগে থাকে তারাই কিন্তু জীবনে জেতে, সে রেস হোক কি জীবনের লড়াই। এবারে লাস্ট অ্যাক্টিভিটি 17-এ চলে এসো। সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর পেরেন্টস, ধরো তুমি তোমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় ঘুরতে গেছিলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, বন্ধুকে লেখো একটা চিঠি, টেলিং হিম আর অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু, চিড়িয়াখানায় তোমার অভিজ্ঞতা কেমন হয়েছে সেগুলো লিখবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের পয়েন্টসগুলো লিখতে পারো। কী কী পয়েন্টস দিয়েছে দেখো। ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইউ স, তুমি কী কী বন্য প্রাণী এবং পশু দেখেছো, বন্য পশু এবং পাখি দেখেছো। দেয়ার হ্যাবিটস, তাদের অভ্যেস। ইউর ফিলিংস, তাদের দেখে তোমার অনুভূতি কেমন হয়েছে। শুড দে বি কেপ্ট ইন এ জু আর ইন এ রিজার্ভ ফরেস্ট, তাদেরকে কি চিড়িয়াখানায় রাখা উচিত নাকি কোনো সংরক্ষিত ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে রাখা উচিত। তো চলো অ্যাক্টিভিটি 17 একটা লেটার রাইটিং দিয়েছে, সেইটা লিখেছি এখানে দেখো। এটা একটা পার্সোনাল লেটার, বন্ধুকে লিখতে বলেছে। পার্সোনাল লেটার লিখতে হলে তোমার নিজের ঠিকানা থাকবে খাতার একবারে ডান দিকের উপরে। দেখো আমি লিখে দিয়েছি, নিজের গ্রাম বা শহরের নাম লিখবে, তারপর জেলার নাম লিখবে, পিন নাম্বার দেবে, আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের ডেট দেবে। আমি আজকে লিখছি, আজকের ডেট দিয়েছি, তোমরা যেদিন লিখবে সেদিনের ডেট। তারপরে এক লাইন ছেড়ে কি করবে, স্যালুটেশন মাই ডিয়ার ফ্রেন্ড বলে বন্ধুর নাম লিখবে, যে বুঝে বন্ধুকে লিখছো। তারপরে যে বিষয়ে চিঠি লিখতে দিয়েছে আগেই কিন্তু আমরা সেটা দিয়ে শুরু করব না, আগে একটুখানি কি করব, ইন্ট্রোডাকশান দেবো। কী লিখেছি দেখো, হাউ আর ইউ, তুই কেমন আছিস। হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন, আশা করি তুই ভালোই আছিস। ফিট অ্যান্ড ফাইন মানে সুস্থ সবল থাকা। আই অ্যাম অলসো ফাইন হেয়ার, আমিও এখানে ভালো আছি। তাহলে বন্ধুর খোঁজ খবর নিলে, নিজের কথাও বললে। শেষে বললে হাউ আর ইউর পেরেন্টস, তোর বাবা মা কেমন আছে। এরপর আসল চিঠি লেখা তুমি শুরু করবে। লাস্ট সানডে আই ভিজিটেড দ্য আলিপুর জু উইথ মাই পেরেন্টস, শেষ রবিবার বা গত রবিবারে আমি আমার বাবা মায়ের সাথে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম, কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানা। আই স ভেরিয়াস কাইন্ডস অফ বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস দেয়ার, সেখানে আমি রকমারি পাখি এবং পশু দেখেছি। কী কী দেখেছি, অস্ট্রিচেস, প্যারোস, পিকক্স, প্যারটস, হেরনস, ম্যাকাও, এমুস, কিংফিশার্স, আউলস আর সাম অফ দ্য বার্ডস, এই পাখিগুলো আমি সেখানে দেখেছি। অ্যামং দ্য অ্যানিম্যালস, পশুদের মধ্যে উই স টাইগার্স, লায়ন্স, লেপার্ডস, এলিফ্যান্টস, বিয়ার, জিরাফস, রাইনোস, বাফেলোস এটসেট্রা। আমি এই সব পশু পাখির নাম লিখেছি, তোমরা এগুলোও লিখতে পারো, তোমাদের পছন্দের মতো অন্য বা আরও অ্যাড করে অন্য লিখতে পারো। তো এগুলো আমি দেখেছি। তারপরে কি লিখছি বন্ধুকে দেখো, ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল ফিলিং, এটা ছিল একটা চমৎকার অনুভূতি। অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম জু ভিজিট, কারণ আমি এই প্রথমবার চিড়িয়াখানায় গেলাম, এর আগে আমি চিড়িয়াখানায় যাইনি, তাই প্রথমবার গেছি বলে খুব ভালো লেগেছে। বাট আই অলসো ফেল্ট স্যাড অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময় আমার খুব খারাপও লেগেছে বা দুঃখও পেয়েছি। কেন? বিকজ দে ওয়ার অল কেজড, কারণ এখানে পশু পাখিকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। ওই যে ওখানে বলেছিল নয়, তোমার কি মতামত লিখতে হবে, তাই শেষে লিখছি দে শুড বি কেপ্ট ইন এ রিজার্ভ ফরেস্ট, এদেরকে তো একটা সংরক্ষিত জঙ্গলের মধ্যে খোলামেলাভাবে রাখা যেতে পারে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দিস ম্যাটার, এবার তুমি যেন বন্ধুকে জিজ্ঞেস করছো তোর এতে কি মতামত, ওপিনিয়ন মানে মতামত। লেট মি নো ইন ইউর নেক্সট লেটার, তোর পরের চিঠিতে আমাকে জানাস। তারপরে যেরকম শুরুতে লিখেছিলাম লাস্টেও 2 লাইন লিখবো, নো মোর টুডে, আজ আর নয়,
টেক মাই লাভ, আমার ভালোবাসা নিস, অ্যান্ড গিভ রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, বাবা মাকে আমার প্রণাম জানাস। এবার দেখো ডান দিকে যেটা ইতি বলে লিখতে হয়, ইয়োর সেবার ধরে তোমার নিজের নাম লিখবে, আর বাঁ দিকে বন্ধুর ঠিকানা কিন্তু খুব বড় করে লিখবে। ডান দিকের উপরে শুরুতে তোমার ঠিকানা ছোট করে ছিল, কিন্তু এখানে খাতার একদম বাঁ দিকের নিচে বন্ধুর ঠিকানা বড় করে লিখতে হয়। বন্ধুর নাম দেবে, পাশে স্ট্যাম্প বা ডাক টিকিটের জায়গা থাকবে, কেয়ার অফ দিয়ে বন্ধুর বাবার নাম, ভিলেজ প্লাস পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন লিখে দেবে। তাহলে দেখো এখানে আমি যে তোমাদের চিঠিটা লিখতে হবে সুন্দর করে চিঠিটাও লিখে দিলাম। এবং অ্যাক্টিভিটি 16 আর 17 যে দুটো রাইটিং স্কিল ছিল তার পাশাপাশি এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, এনকারেজ করে এরকম ভিডিও করতে। দেখো একটানা আমি 40 মিনিট ভিডিও করছি, আমি কোনো এডিট করি না। যাই হোক তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে। কারোর কোনো প্রশ্ন বা ডাউট থাকলে সে সম্বন্ধেও কমেন্ট করো, আমি রিপ্লাই করে সেটা সলভ করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আগেই বললাম তোমাদের ক্লাসের সমস্ত ইংলিশ ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং প্রতিটা লেসনের রাইটিং স্কিল। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আর একটি ভিডিও নিয়ে তোমাদের ক্লাসে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।